ওয়েলকাম টু অল অফ ইউ। আমরা মেকানিক্যাল ডিজাইন অফ দ্য ওভারহেড লাইন পড়ছিলাম। আগের দিন আমরা কন্ডাক্টরগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা মেকানিক্যাল লাইনের যে মেকানিক্যাল ডিজাইন অফ দ্য ওভারহেড লাইন এই চ্যাপ্টারে ওভারহেড লাইনের বিভিন্ন যে মেন কম্পোনেন্টস সেইগুলো আমরা একটা তালিকা দিয়েছিলাম। সেখান থেকে একটি ছেলে আমাকে একটা প্রশ্ন করেছে যে ভি গ্রাউন্ড ওয়্যার কি। ভি গ্রাউন্ড ওয়্যার ব্যাপারটা ঠিক নয়, ভি গার্ড, এটাকে বলা হয় ভি গার্ড। কথাটা হলো এরকম, ভি ডবল ই জি ইউ এ আর ডি। আমি তোমাদের বলেছিলাম যে যে কোনো জেনারেলি ডিস্ট্রিবিউশন লাইন বা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ট্রান্সমিশন লাইনে কম দেখা যায়, ডিস্ট্রিবিউশনই বেশি দেখা যায়। যখন লাইনটা কোনো পাবলিক প্লেসের উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ রোড ক্রসিং হচ্ছে বা কোনো মেজর পাবলিক এরিয়ার উপর দিয়ে যাচ্ছে, তখন তারের নিচে একটা নন কারেন্ট ক্যারিং একটা তারের গার্ড থাকে। মানে মেন কন্ডাক্টরগুলোর নিচে একটা তারের একটা স্ট্রাকচার থাকে যে তারগুলোর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। অর্থাৎ মেন কন্ডাক্টরগুলো যদি এরকম যায়, তাহলে তার ঠিক নিচে এরকম একটা জায়গাতে এরকম একটা গার্ড থাকে। এই গার্ডটাতে এখানে এই তারগুলোতে কিন্তু কোনো কারেন্ট থাকে না, মেন কারেন্ট হচ্ছে এই তারগুলো। তাহলে এই তারগুলো যদি বাই চান্স কেটে যায় কোনো কারণে, সেই কেটে গেলে তারা যেন সরাসরি রাস্তায় পড়ে না যায় বা সেখানে যেখানে পাবলিক প্লেস সেখানে পড়ে না যায়, সেটাকে আটকাবার জন্যই এই নিচের গার্ডটা থাকে। এই গার্ডটা অনেক সময় ভি শেপের হয়। তো সেই ধরনের গার্ড ওয়্যারগুলোকে বলা হয় ভি গার্ড। মানে এগুলো কিন্তু নন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এর মেন কাজটা হচ্ছে যে ওই তারগুলোকে রাস্তায় পড়া থেকে আটকানো। তার মানে বুঝতেই পারছো যে ভি গার্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ গার্ড ওয়্যার। এছাড়াও আরেক ধরনের গার্ড ওয়্যারের কথা আমি তোমাদের বলেছিলাম, যেটা হচ্ছে যে ধরো নিচ দিয়ে একটা টেলিফোন লাইন গেছে বা কোনো কেবল গেছে, কমিউনিকেশন কেবল, তার উপর দিয়ে হয়তো আমার ইলেকট্রিক্যাল লাইন গেছে। এই দুটো তারের মাঝখানে একটা এরকম গার্ড ওয়্যারের একটা সেপারেশন থাকে। এটার কারণ হচ্ছে যে এই গার্ড ওয়্যারটা রাখার কারণ এক নম্বর হচ্ছে যে এই তারগুলো যাতে এই কেবলের উপর না পড়ে। আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় হয় কি, এই তার থেকে একটা ফ্লাক্স এসে এখানে একটা ইন্টারফারেন্স ঘটায়। তখন দেখা যায় এই কেবল লাইনের সিগন্যালটা একটু ডিস্টার্ব করছে। মানে এখানে যে কারেন্ট পাস করছে তার ফলে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, এই ফ্লাক্সটা এসে এখানে লিঙ্ক করার ফলে এখানে সিগন্যালের মধ্যে একটা ডিস্টারবেন্স আছে। আমরা যদি এই গ্রাউন্ড ওয়্যারটাকে সলিডলি আর্ট করে রাখি, তাহলে এটা একটা স্ক্রিন হিসেবে কাজ করে। মানে এখান থেকে ইন্টারফারেন্সটা কিছুটা চেক হয়। সেই জন্য গার্ড ওয়্যারকে কিন্তু আলাদা করে আর্ট করার খুব নেসেসিটি আছে। যদিও এটা মেকানিক্যাল প্রোটেকশনের জন্য দেওয়া হচ্ছে, কিন্তু সিম্পল গার্ড ওয়্যার যেটা কমিউনিকেশন লাইনের উপর দিয়ে গেছে, সেখানে কিন্তু আমরা যদি এটাকে আর্ট করি, তাহলে এটা একটা পার্সিয়াল স্ক্রিনিং এর কাজ করে, মানে ইন্টারফারেন্সটাকে কিছুটা রেজিস্ট করে। তাহলে এই হলো ভি গার্ড এবং নর্মাল গার্ড ওয়্যারের যে তফাৎ, সেইটা নিশ্চয়ই তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। আজকে আমি যেখানে আসতে চাইছি সেটা হলো লাইনের আর একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সেটা হলো সাপোর্ট, মানে যেটা কন্ডাক্টরগুলোকে ধরে রাখে। তোমরা সাপোর্ট বলতে যা বোঝো আর কি, সেটা হলো যে পোলগুলো, বিভিন্ন ধরনের পোল বা বিভিন্ন টাওয়ার, এগুলোকে আমরা সাপোর্ট বলে থাকি। এই সাপোর্টের মেন কাজ হচ্ছে যে সাপোর্টের মধ্যে প্রথমে ইনসুলেটর বসানো হয়, ইনসুলেটর গুলো কন্ডাক্টরটাকে ধরে রাখে। তাহলে সাপোর্ট মূলত ইনসুলেটর এবং কন্ডাক্টর এদেরকে ধরে রাখার জন্যই সাপোর্টকে বসানো হয়। এই সাপোর্ট বিভিন্ন টাইপের হতে পারে, কিন্তু যে টাইপেরই হোক না কেন, যে ভোল্টেজ লেভেলই সাপোর্ট ইউজ করা হোক না কেন, তাদের কাছ থেকে আমরা বেসিক কিছু জিনিস এক্সপেক্ট করি যে একটা ভালো সাপোর্টের এই গুণ থাকতে হবে বা এই রিকোয়ারমেন্ট থাকলে সেটাকে ভালো সাপোর্ট বলা যায়। প্রথমে আমরা সেই জায়গাটাতে একটু আসতে চাইছি, অর্থাৎ হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস। Requirements of line support. তোমাদের যে কমন সেন্স, সেখান থেকেই তোমরা কিছু জিনিস বলতে পারো। যেমন একটা সাপোর্টের কাছ থেকে তুমি কি এক্সপেক্ট করো। সাপোর্ট যেহেতু কন্ডাক্টর ইনসুলেটর এদিকে ধরে রাখে, সুতরাং এর মেকানিক্যাল স্ট্রেংথ খুব হাই হতে হবে, কারণ তারের যে ওয়েট এবং ইনসুলেটর গুলোর যে ওয়েট, সেটা তো একে ক্যারি করতে হয়। তাহলে এর মেকানিক্যাল স্ট্রেংথ হাই হবে। এটা একটা বড় বৈশিষ্ট্য। এবং মনে রাখবে যে শুধু কন্ডাক্টরের ওয়েট ভাবলে ভুল হবে,
পাশাপাশি উইন্ড লোড আছে। উইন্ড মানে বাতাস যখন ঝাপটা দেয় তখন সেটাও কিন্তু একটা লোড হিসেবে কাজ করে তারের উপর। কোনো কোনো জায়গা আছে যেখানে বরফ পড়ে, তারের উপরে হয়তো বরফ জমে, খুব শীত প্রধান যে এলাকাগুলো, তখন এই আইসও কিন্তু তারের উপর জমে যাওয়ার ফলে সেটাও কিন্তু একটা লোড হিসেবে কাজ করে। তার মানে উইন্ড লোড, আইস লোড, কন্ডাক্টরের লোড, ইনসুলেটার্স, এই এভরিথিং যে লোডগুলো, সেই লোডগুলোকে ক্যারি করতে হয় কিন্তু এই সাপোর্ট, যার ফলে এর মেকানিক্যাল স্ট্রেংথ খুব হাই থাকা উচিত। 3 নম্বর হচ্ছে যে মেকানিক্যাল সাপোর্ট হিসেবে তুমি যাকে ইউজ করবে সেটার ওয়েট কিন্তু কম হতে হবে। ওয়েট যদি বিশাল কোনো ওয়েট হয়ে যায় তাহলে সেটাকে ক্যারি করা যাবে না, কারণ আমাদের তো সাপোর্টগুলোকে নিয়ে যেতে হয়, যেখানে বসাবো সেখানে নিয়ে যেতে হয়। তাহলে বিশাল ওয়েট হয়ে গেলে সেটাকে ক্যারি করতে অসুবিধা হবে। সেই জন্য এইগুলোর ওয়েট কিন্তু কম হতে হবে। এই কারণে তুমি দেখবে যে টাওয়ার যখন বসানো হয়, টাওয়ারটা কিন্তু এরকম ভাবে কোথাও থেকে তৈরি করে নিয়ে এসে বসিয়ে দিলাম, ব্যাপারটা এরকম নয়। টাওয়ারগুলো হচ্ছে অনেকগুলো এরকম খন্ড খন্ড আছে, সেই খন্ড খন্ড যে মেটাল কি বলবো মাইল স্টিলের যে প্লেটগুলো, সেই প্লেটগুলোকে নিয়ে এসে ওইখানেই অ্যাসেম্বলিটা করা হয়, যেখানে বসানো হয় সেইখানেই নিয়ে এসে অ্যাসেম্বলিটা করা হয়। অন্য জায়গা থেকে কিন্তু টাওয়ারকে ক্যারি করে নিয়ে এসে বসানো সম্ভব নয়, কারণ এত ওয়েট আর এই বিশাল জিনিসটাকে ক্যারি করা যাবে না। কিন্তু জেনারেলি পোল যেগুলো হয়, ধরো সিমেন্টের পোল বা রেল পোল, এগুলো কিন্তু ক্যারি করতে হয়, সেগুলো কিন্তু ওইখানেই তৈরি করবো এটা বললে চলে না অনেক সময়। তাহলে লাইট ইন ওয়েট, লাইট মানে হালকা, লাইট ইন ওয়েট। কিন্তু এই লাইট ইন ওয়েট দেখতে গিয়ে যদি তার মেকানিক্যাল স্ট্রেংথটা লস হয়ে যায় তাহলে কিন্তু ভুল হবে। মেকানিক্যাল স্ট্রেংথটাকে বজায় রেখে এটাকে হালকা হতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো যে যেহেতু সাপোর্টের সংখ্যা অনেক বেশি, সেই জন্য এটা যদি খুব দামি মেটেরিয়াল দিয়ে তৈরি করো বা দামি একটা সাপোর্ট ইউজ করো, তাহলে কিন্তু সেটা আমাদের টোটাল সিস্টেমটাকে খুব কস্টলি করবে। সেই জন্য এটাকে দামের দিক থেকেও কিন্তু চিপ হতে হবে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সাপোর্টের সংখ্যা কিন্তু অনেক বেশি, সেক্ষেত্রে চিপনেস একটা বড় ফ্যাক্টর। 4 নম্বর হচ্ছে যে এর মেনটেন্যান্স কস্ট কম হতে হবে, লো মেনটেন্যান্স কস্ট, কারণ একটা সাপোর্টকে প্রায়ই মেনটেন্যান্স করা সম্ভব না। 5 নম্বর হলো যেটা যে এর লাইফকে দীর্ঘদিন চলতে হবে, মানে লং লাইফ হতে হবে। অন্তত পক্ষে একটা সাপোর্ট 30 বছর 40 বছর যাবে, এই ব্যাপারটা কিন্তু নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাপোর্টগুলো জেনারেলি বসানো হয় কোথায়? রাস্তার ধারে ধারে বসানো হয়। যদি ধরো কোনো সাজানো শহর হয়, সেখানে রাস্তার ধারে যদি তুমি একটা অড শেপের একটা সাপোর্ট বসাও, তাহলে সেটা কিন্তু টোটাল বিউটিটাকে নষ্ট করে। সেই জন্য সাপোর্টের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গুড লুকিং হতে হবে, মানে আপাতভাবে সেটা দেখতে কিন্তু সুন্দর হতে হবে, গুড লুকিং। তাহলে কিন্তু রাস্তার যে বিউটিটা সেটা কিন্তু বজায় থাকে। এবং লাস্টলি যে গুণটাও থাকা উচিত সেটা হলো ইজি অ্যাক্সেসিবিলিটি। ইজি অ্যাক্সেসিবিলিটি মানে হলো যে সেই পোল বলো বা সাপোর্ট যেটাই বলো, সেখানে কিন্তু মানুষকে মেনটেন্যান্সের কারণে হোক বা তার টাঙানোর জন্য হোক বা ইনসুলেটারের মেনটেন্যান্সের কারণে হোক, অনেক সময় সাপোর্টের উপর উঠতে হয়। তোমরা দেখেছো পোলের উপর মিস্ত্রিরা উঠে সেখানে তার ঠিক করে বা কোনো কিছু লাগায়, ইনসুলেটার চেঞ্জ করে, এইসব কাজগুলো করে। সুতরাং এমন যদি আমরা একটা সাপোর্ট তৈরি করি যেখানে কেউ উঠতেই পারবে না কোনোদিন, তাহলে কিন্তু সেখানে খুব অসুবিধা হবে। তাহলে ইজি অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে যে যাতে সহজেই সেখানে ওঠা যায়, ফর দ্য ইরেকশন অফ কন্ডাক্টর, ফর দ্য ইরেকশন অফ ইনসুলেটার্স এটসেট্রা, এন্ড ফর মেইনটেনেন্স অফ ওভারহেড লাইন, যাতে লোকে উঠতে পারে, সেই ব্যাপারটা কিন্তু থাকতে হবে। পাশাপাশি এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে এমন ইজি হয়ে গেল যে কোনো লোক উঠে পড়ছে, সেটাও কিন্তু বিপজ্জনক। কারণ আনঅথরাইজড পার্সন যদি একটা পোলের উপর উঠে পড়ে তাহলে কিন্তু সেখান থেকে বিপদ ঘটতে পারে। এই কারণে তাদেরকে আটকাবার জন্য আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে সাপোর্টের মাঝখানে একটা অনেক সময় তার কাটা দিয়ে একটা তার জড়ানো থাকে, মানে মাঝে ওইটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কেউ উঠে পড়তে না পারে। এটাকে অনেক সময় অ্যান্টি ক্লাইম্বিং ওয়্যার বলে। আমরা আগের দিন বলেছিলাম বার্ড ওয়্যার। বার্ড ওয়্যার মানে হচ্ছে যে তার কাটা, মানে যেখানে কাটা কাটা বেরিয়ে আছে সেগুলোকে বার্ড ওয়্যার বলে, যেগুলো আমরা অনেক সময় ফেন্সিং এ দিই, বেড়া দিই। তো সেই ধরনের তার কাটা যে জড়ানো হচ্ছে যাতে লোক উঠে পড়তে না পারে, ওই জন্য ওইটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লাইম্বিং ওয়্যার। তাহলে ইজি অ্যাক্সেসিবিলিটির পাশাপাশি যাতে খুব ইজি না হয়ে যায় সেই জায়গাটাও কিন্তু আমাকে মানে সুরক্ষিত করার জন্য আমাকে কিন্তু ওই ব্যবস্থাটা নিতে হচ্ছে, অ্যান্টি ক্লাইম্বিং ওয়্যার দিয়ে সাপোর্টটাকে প্রোটেকশন দিতে হচ্ছে।
তাহলে এই যে বিষয়গুলো, এইটা হচ্ছে রিকোয়ারমেন্টস অফ এ গুড লাইন সাপোর্ট, এই জায়গাগুলো তোমরা মনে রাখবে। এখন কখনোই একটা সাপোর্টের কাছ থেকে তুমি সবগুলো জিনিস এক্সপেক্ট করতে পারো না। যে তুমি একটা পোল ধরে বসালে, সেই পোলের তুমি বলবে মেকানিক্যাল স্ট্রেংথও থাকবে, চিপও হবে, মেনটেনেন্স কষ্ট কম হবে, সব গুণ একটা পোলের মধ্যেই হবে বা একটা সাপোর্টের মধ্যেই হবে, এটা কিন্তু নাও হতে পারে। সেক্ষেত্রে আমাকে একটা অপটিমাইজেশনে যেতে হবে, যে কোনগুলোকে আমি বেশি প্রায়োরিটি দেবো, কোনটাকে আমার ততটা প্রায়োরিটি না দিলেও চলবে। এই সব দিকটা ভেবে আমাকে কিন্তু ডিসাইড করতে হবে যে আমি কি ধরনের সাপোর্ট সেখানে বসাতে পারি। তাহলে চয়েস অফ সাপোর্ট যখন আমি ঠিক করবো যে এখানে আমি পোল বসাবো না টাওয়ার বসাবো না কি ধরনের সাপোর্ট বসাবো, সেইটা ঠিক করতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া আছে, কিসের ভিত্তিতে আমরা এটাকে ঠিক করতে পারি। তার মানে আমি একটা পয়েন্টস করছি যে চয়েস অফ সাপোর্ট, মানে what are the criterion on which we can select the particular support for a particular position। এক নম্বর হচ্ছে যেটা স্প্যান লেংথ। স্প্যান লেংথ মানে হচ্ছে যে দুটো সাপোর্টের মাঝে যে দূরত্ব, মানে লম্ব দূরত্ব যেটা, সেই স্প্যান লেংথটা যদি খুব বেশি হয় তাহলে অটোমেটিক্যালি আমাকে খুব শক্তপোক্ত সাপোর্ট দিতে হবে, তাহলে তো তোমার তারটা ধরে রাখতে পারবে না। কারণ যত স্প্যান লেংথ বেশি হবে তারের লোড, তারের ওয়েট তত বেশি হবে। স্প্যান লেংথ ছোট হলে এক ধরনের সাপোর্ট ইউজ করবো, স্প্যান লেংথ বড় হলে অন্য ধরনের সাপোর্ট ইউজ করবো। 2 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। ধরো তুমি একটা হাই টেনশন লাইন 220 কেভি লাইন, সেখানে যদি তুমি বলো একটা সিমেন্টের পোল বসাবো, এটা হয় না। কারণ তার যে হাইট, 220 কেভি লাইনকে বসাতে গেলে গ্রাউন্ডের সঙ্গে যে সেপারেশনটা তার রাখা দরকার, সেটা তো একটা পোল দিয়ে তুমি অ্যাচিভ করতে পারবে না। সুতরাং লাইন ভোল্টেজ খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যার উপর বেস করে তোমাকে ডিসাইড করতে হবে যে কি ধরনের সাপোর্ট তুমি বসাতে পারো। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে অবশ্যই কস্ট, যে তুমি কতটা কস্ট সেখানে ইনভলভ করতে পারবে, এবং ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর, মানে তুমি যে তারটা ইউজ করছো তার ক্রস সেকশনাল এরিয়া কত। যদি ক্রস সেকশনাল এরিয়া বেশি হয় তাহলে তারের লোড বেশি হবে, সেই অনুযায়ী তোমাকে সাপোর্টটা ঠিক করতে হবে। 4 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কস্ট, যে কতটা কস্ট তুমি ইয়ে করতে পারো, খরচ করতে পারো। যেমন রুরাল ইলেকট্রিফিকেশন মানে অসংখ্য গ্রাম আছে আমাদের দেশে, সেই গ্রামীণ এলাকাতে তুমি যদি মনে করো যে খুব দামি দামি আমি সাপোর্ট বসাবো, তাহলে কিন্তু টোটাল কস্টিং অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে একটা কস্টের দিকে ভেবে তোমাকে সেই ধরনের সাপোর্ট ইউজ করতে হবে যেগুলো একটু অপেক্ষাকৃত কম দামি। তাহলে কস্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর লাস্টলি যে জিনিসটাকে দেখতে হয় সেটা হচ্ছে লোকাল কন্ডিশন। মানে লোকাল কন্ডিশন বলতে আমি বুঝি এটা যে একটা জায়গার ওয়েদার কেমন, সেখানকার ভূপ্রকৃতি কেমন, সেইগুলোর উপর বিচার করে, বা সেটা কোনো জঙ্গল এরিয়া কিনা বা কোনো নদী আছে কিনা, এই জায়গাগুলো ঠিক করে তোমাকে সিলেকশনটা করতে হবে। ধরো তুমি একটা নদী, সেখানে খুব সারা বছর জল থাকে, প্রচুর জলের স্রোত থাকে, সেখানে যদি তুমি বলো যে এটা যেহেতু লো ভোল্টেজ লাইন সুতরাং আমি ওখানে উডেন পোল বসিয়ে দেবো, হতে পারে না, কারণ উডেন পোল ও নদীর মাঝখানে টিকবে না। তাহলে লোকাল কন্ডিশন বিচার করে তোমাকে কিন্তু কোন ধরনের সাপোর্ট তুমি বসাবে সেটা ঠিক করতে হবে। তাহলে এই যে 5টা ক্রাইটেরিয়া যার উপর বেস করে আমরা একটা সাপোর্টকে সিলেক্ট করি, এই 5টা ক্রাইটেরিয়া খুব ভালো করে মনে রাখবে। যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই দুটো হচ্ছে মেন ক্রাইটেরিয়া, যার উপর বেস করে তোমাকে সাপোর্টটা ঠিক করতে হবে। এখন কি ধরনের সাপোর্ট আমরা জেনারেলি ব্যবহার করি, কি ধরনের সাপোর্ট হতে পারে। তুমি তো খালি চোখে বিভিন্ন জায়গায় সাপোর্ট দেখো, কি ধরনের সাপোর্ট তুমি দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো। অনেকদিন আগে যখন আমাদের দেশে অনেক গাছ ছিল, প্রচুর জঙ্গল ছিল, তখন আমরা খুব সহজেই গাছ পেতাম। এখন হয়তো গাছ পাওয়া একটু কঠিন হয়ে গেছে, গাছ কাটার অনেক আইন চলে এসেছে, গাছ কাটা যায় না। প্লাস যে ধরনের গাছগুলো ধরো সোজা গাছ একদম লম্বা ভাবে ওঠে, যেমন শাল গাছ বা চির গাছ, যেগুলো দীর্ঘস্থায়ী গাছ, চট করে জলে রোদে নষ্ট হয় না, অথচ মোটামুটি ভাবে সরল বর্গীয় বৃক্ষ যেটাকে বলে, সেই ধরনের যে বৃক্ষ আস্তে আস্তে কমে এসছে আমাদের। এখন শাল গাছ কম দেখতে পাওয়া যায়, শালের জঙ্গল কম থাকলেও সেগুলো কাটার আইন আছে, কাটা যায় না। যে কারণে এখন উডেন পোল কিন্তু খুব একটা দেখা যায় না, কিন্তু একটা সময় আজ 50-100 বছর আগে কিন্তু উডেন পোল অনেক ছিল, এবং এখনো তুমি কোনো গ্রামীণ এলাকায় হয়তো দেখতে পেতে পারো। তাহলে প্রথম যে ধরনের পোল আমরা ইউজ করতাম সেটা কিন্তু উডেন পোল, মানে কোনো একটা গাছ তাকেই পোল হিসেবে ইউজ করা হতো। যদিও পোল হিসেবে এর স্ট্রেংথ আছে, যে একবারই উডেন পোল মানেই তার কোনো স্ট্রেংথ নেই এটা ভাবলে ভুল হবে। স্ট্রেংথ আছে, শাল গাছ এমনিতেই খুব শক্তপোক্ত গাছ,
কিন্তু তার স্ট্রেংথটা কিন্তু কখনোই ওই সিমেন্টের যে আরসিসি পোল যেগুলো বা তোমার স্টিল টাওয়ার তার সঙ্গে কিন্তু কম্পারেবল নয়। সেদিক থেকে কিন্তু এর স্ট্রেংথ অনেক কম। কিন্তু মূলত এটা লাইট ইন ওয়েট, সহজে ক্যারি করা যায়। তুমি দেখেছো যে একটা ট্রাক দিয়ে বা কিছু দিয়ে তুমি শাল গাছ নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তার ফলে এটার ট্রান্সপোর্টেশনটা দিক থেকে সুবিধা আছে, কিন্তু এর মেকানিক্যাল স্ট্রেংথ কিন্তু খুব বেশি নয়। মোটামুটি ভাবে এগুলো রুরাল ইলেকট্রিফিকেশনের কাজে ব্যবহৃত হয়। খুব একটা গুড লুকিং নয়, এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে খুব একটা গুড লুকিং নয়, কারণ একদম সোজা স্ট্রেট গাছটা তো হয় না, মাঝে মাঝে অনেক রকম নট থাকে। নট মানে হচ্ছে যে যেটাকে গাঁট বলে, মানে কাঠের মধ্যে দেখবে কোনো কোনো জায়গাতে এরকম বেঁকে যায় একটুখানি, আবার বেঁকে যায়। ওই বাঁকগুলো থেকে একটা গাঁট মতো থাকে কাঠে, সেইগুলোকে আমরা বলি নট, KNOT। তাহলে এই নট ফ্রি গাছ কিন্তু খুব কম। তুমি ইউক্যালিপটাস গাছ দিয়ে তো, ইউক্যালিপটাস গাছ নট ফ্রি, কিন্তু সেটা দিয়ে কিন্তু পোল তৈরি করা যাবে না, কারণ ওর মেকানিক্যাল স্ট্রেংথ একবারই নেই। জল বৃষ্টিতে নষ্ট হয়ে ওটা দুদিন পরেই ভেঙে যাবে, সেই জন্য ওটাকে তুমি দীর্ঘস্থায়ী পোল হিসেবে ইউজ করতে পারো না। মোটামুটি ভাবে এই উডেন পোল গুলোর লাইফ হচ্ছে এই 30 ইয়ার্স এর কাছাকাছি, এই 30 বছর মতো এগুলো চলে। এবং এগুলোর হাইট কতটা হয়? হাইট মোটামুটি হয় 11 মিটার অথবা 12 মিটার, এরকম টোটাল হাইট, যার মধ্যে 1.5 মিটার থেকে 2 মিটার মাটির তলায় থাকে। তাহলে বুঝতেই পারছো যে এই যে হাইট, এই হাইটের 1.5-2 মিটার মাটির নিচে, মানে উপরে কতটা? উপরে 10 মিটার মতো আছে মাটি থেকে উপরে। মাটির নিচে কিছুটা পোঁতা আছে, তাহলে মাটির নিচে যদি পুঁতে না রাখো তাহলে তো উল্টে যাবে। অল্প পুঁতে রাখলে গাছটা তো টিকবে না, উল্টে যাবে, কারণ তারের টান আছে। এবং মাটির মধ্যে যে অংশটা তুমি পুঁতলে, সেই পোঁতার জায়গাটাতে যেহেতু মাটির সঙ্গে ওটা সংস্পর্শে আছে, যার ফলে কাঠের মধ্যে কিন্তু অনেক রকম পোকা লাগে, এটা তুমি জেনে রাখবে। কাঠ কিন্তু একটা জৈব পদার্থ, যার ফলে তোমার ওয়েদারিং হয় সেখানে, এবং সেখানে কিন্তু মাটির মধ্যে পুঁতে রাখলে মাটির মধ্যে যে সব পোকাগুলো থাকে সেগুলো ওই কাঠকে খেয়ে নেয়, যার ফলে কিছুদিন পরে দেখা যায় যে গোড়া থেকে ওটা ভেঙে গেল। সেই জন্য যাতে ওই পোকার দ্বারা কোনো ক্ষতি না হয়, এই কারণে ওই মাটির মধ্যে যে অংশটা থাকে সেই অংশটা একটা প্রিজারভেটিভ কম্পাউন্ড তোমাকে ওখানে লাগাতে হবে। যেমন আলকাতরা টাইপের কিছু, আগেকার দিনে বাড়িতে আলকাতরা দিত, সেই রকম লাগানো যেতে পারে। বা একটা স্পেশাল টাইপ অফ অয়েল পাওয়া যায়, যেটার নাম হলো ক্রিওজোট অয়েল। এই ক্রিওজোট অয়েল হচ্ছে তোমার ওই পোকা নিরোধক যে অয়েল আছে, মানে এইটা যদি তোমরা কোটিং দিয়ে দাও একটা, অথবা অনেক সময় বিটুমেন জাতীয় একটা জিনিস দেওয়া হয়, বিটুমেন কোটিং, এটা কিন্তু এই পোকাকে প্রিভেন্ট করে। এটা এই ধরনের এই যে পোকার দ্বারা যে তলার অংশটা নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, এটা কিন্তু একটা এই উডেন পোলের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু এইগুলোর সুবিধাটা কি, একসময় এই পোলগুলো খুব সস্তা ছিল, সহজেই পাওয়া যেত, যেদিক থেকে এইগুলো কিন্তু আমরা লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন লাইনে এগুলোকে আমরা ইউজ করতে পারতাম। মোটামুটি 60 মিটার বা 50 মিটার স্প্যান অব্দি এটাকে ম্যাক্সিমাম ইউজ করা যায়, তার বেশি কিন্তু ইউজ করা যায় না। এবং এখানে একটা জিনিস হচ্ছে যে এই কাঠগুলো কিন্তু একদম গাছ কেটে এনে আমি পোল করে দিলাম, এতটা সহজ নয় ব্যাপারটা। এই গাছ কাটার পর সেগুলোকে দীর্ঘদিন থেকে জল, রোদ, বৃষ্টি সবকিছুর মধ্যে ফেলে রেখে ওটাকে সিজন করতে হয়। সিজন করার পর্যন্ত তোমরা কাঠকে সিজন করতে হয়। সিজন করলে সুবিধাটা কি হয়, যে রোদ লাগলে চট করে ফেটে যায়, ক্র্যাক করে যায়। আর যে কাঠগুলো দেখবে সিজন নয়, সেগুলো কিন্তু কিছুদিন পরে এরকম ক্র্যাক করে যাবে। তাহলে পোলের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু একটা দেখার বিষয় আছে। এমনিতে কাঠ খুব ভালো ইনসুলেটর, মানে শুকনো অবস্থাতে যদি কাঠ থাকে তাহলে কিন্তু ভালো ইনসুলেটর। কিন্তু কাঠ যদি ভিজে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাঠের মধ্যে কাঠে হাত দিলে কিন্তু শক লাগতে পারে, কারণ জল লেগে থাকে, এবং জলটা কাঠটাকে পুরোপুরি ইয়ে করে দেয়। মানে কাঠের ভেতরে যদি জল ঢুকে যায় তাহলে তো একদম পুরো কন্ডাক্টিং হয়ে যাবে, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সেই জন্য উডেন পোলে অনেক সময় বিপদও হয়। উডেন পোলে দেখা যায় মাঠে হয়তো কেউ গরু চড়াতে গিয়ে গরুটাকে উডেন পোলে বেঁধে রেখেছে, সেক্ষেত্রে অনেক সময় শক লেগে ওই গরু মরে যায়। সেই জন্য এখনকার দিনে উডেন পোল আর খুব বেশি ব্যবহৃত হয় না, কারণ আমাদের সিস্টেম ভোল্টেজ তো বাড়ছে, বিপদও বাড়ছে। স্বাভাবিকভাবেই উডেন পোলগুলো কিন্তু আর খুব একটা সেফ থাকছে না, যার ফলে উডেন পোলে ইনসুলেটর বসানোর কাজটা কিন্তু খুব মানে সাবধানতার সঙ্গে করতে হয়, যাতে কোনোভাবেই পোল বডিতে কোনোভাবে কারেন্ট চলে আসতে না পারে। এই জিনিসটা কিন্তু একটা দেখার বিষয় আছে। তাহলে তোমরা অনেকগুলো জিনিস জানতে পারলে। গাছটা মোটামুটি তো সোজা হয় ঠিকই, গাছটা গ্র্যাজুয়াল ট্যাপারিং থাকে, মানে গাছটা যত উপর দিকে ওঠে তত সরু হয়ে যায়, নিচেটা গোড়াটা মোটা থাকে, তারপর আস্তে আস্তে উপর দিকে যত উঠতে থাকে তত সরু হয়, এটাকে ট্যাপারিং বলে। এই ধরনের ট্যাপার্ড গাছ তোমরা দেখেছো। এবং অনেক সময় উডেন পোল এরকম সোজা না হয়ে এরকম এ শেপের হয়, মানে দুটো উডেন পোলকে এরকম পাশাপাশি রেখে
তুমি একটা এ টাইপের শেপ দিতে পারো। এরকম পোলও কিন্তু তোমরা কোথাও কোথাও দেখেছো, এবং সেখানে মাঝখানে এরকম একটা ক্রস আর্ম থাকে, এবং সেই ক্রস আর্মের উপরে হয়তো তুমি একটা কিছু বসিয়েছো, বা এইখানে তুমি একটা ক্রস আর্ম রেখেছো, সেই ক্রস আর্মে তুমি এখানে ইনসুলেটর দিয়ে এখানে তার নিয়ে যাচ্ছ, এরকমও হতে পারে। এর মাঝে একটা হয়তো সাপোর্ট দিয়ে দুটোকে ধরে রেখেছো। তাহলে এই ধরনের উডেন পোল তোমরা দেখেছো। আবার কোনো কোনো জায়গাতে এই উডেন পোলগুলো এইচ টাইপের হয়, এরকম এইচ এর মতো দেখতে, মানে একটা এরকম একটা উডেন পোল, এর দিকে একটা উডেন পোল, মাঝখানে এরকম দুটো ক্ল্যাম্প বসিয়ে দিলাম, লোহার ক্ল্যাম্প, তার উপরে আমি একটা ট্রান্সফরমারকে রাখলাম, ট্রান্সফরমারকে রেখে এরকম ভাবে আমি কারেন্ট সাপ্লাই করছি। এরকম স্ট্রাকচারও কিন্তু তোমরা দেখেছো। তার মানে এ টাইপেরও হতে পারে বা এইচ টাইপেরও হতে পারে। আবার আরেকটা স্ট্রাকচার হয়, সেখানে এ বা এইচ নয়, সেখানে একটাই পোল থাকে এবং সেখানে তিনটে ফেজকে নিয়ে যাওয়া হয়। লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন লাইন মানে ধরো 11 কেভি লাইন, 11 কেভি লাইনে তুমি তিনটে ভোল্টেজকে নিয়ে যাবে, বা 400 ভোল্টেরই ধরো লাইন, তিনটে ফেজকে তুমি নিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? ধরো উডেন পোল, মানে একটু গ্র্যাজুয়াল ট্যাপারিং থাকবে, মানে উপর দিকটা একটু সরু হবে আর নিচের দিকটা একটু চওড়া হবে, এরকম ধরো একটা উডেন পোল। এবার এইখানে তুমি একটা ক্রস আর্ম লাগালে, আয়রনের একটা ক্রস আর্ম তুমি সেট করলে, এবং সেই ক্রস আর্মটাকে শক্তপোক্ত ভাবে ধরে রাখার জন্য এখানে আবার একটা ক্ল্যাম্প টাইপের লাগানো, এরকম টাইপের একটা ক্ল্যাম্প লাগানো। ক্ল্যাম্প লাগিয়ে এখানে তুমি একটা ইনসুলেটর দিলে, এখানে তুমি একটা, এই ইনসুলেটর গুলোকে পিন ইনসুলেটর, এবং এর মাথাতে একটা ইনসুলেটর দিলে, এরকম একটা ইনসুলেটর দিলে, দিয়ে তুমি তার নিয়ে যাচ্ছ, এরকম তিনটে ফেজ নিয়ে যাচ্ছে। 400 ভোল্ট লাইন হতে পারে বা 11 কেভি লাইন হতে পারে। জেনারেলি লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন লাইন মানে তোমার 400 ভোল্ট লাইনের কথাই আমরা বলছি। উডেন পোলগুলো জেনারেলি ওই রেঞ্জেই ব্যবহৃত হয়। সেখানে একদম এই টপ থেকে নিচে অব্দি এই যে দূরত্বটা, এটা মোটামুটি 10 মিটার মতো থাকে, এবং এইখান থেকে এই যে ক্রস আর্মের এই যে দূরত্বটা, এটা মোটামুটি ধরো 1.2 মিটার, আর এখান থেকে আবার এই যে দূরত্বটা, এটা 0.5 মিটার মতো। এই ইনসুলেটর থেকে এই ইনসুলেটরের যে দূরত্ব, সেটা মোটামুটি ধরো 1.5 মিটার, মানে ক্রস আর্মটা মোটামুটি 3 মিটার লেন্থের এরকম হয়। এবং এই যে এই তিনটেকে যদি যোগ করে দাও, তাহলে তুমি একটা ট্রায়াঙ্গেল পাবে। এই জন্য এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ফরমেশন অফ কন্ডাক্টর। তার মানে এমন ভাবে বসানো আছে যেন একটা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সেইভাবে কিন্তু কন্ডাক্টরগুলোকে সেট করা আছে। এটা একটা ট্রায়াঙ্গুলার ফরমেশন। আর একটা ফরমেশন হয় যেটাকে বলা হরাইজন্টাল ফরমেশন, মানে তোমার উডেন পোলটা এরকম বসালে তুমি একদম টপ দিয়ে তুমি একটা ক্রস আর্মকে এরকম নিয়ে গিয়ে তুমি এখানে এরকম সাপোর্ট দিয়ে রাখলে, দিয়ে তুমি এখানে একটা ইনসুলেটর বসাল, মাঝে একটা ইনসুলেটর বসাল, আর এখানে একটা ইনসুলেটর বসাল, দিয়ে তুমি তিনটে তার নিয়ে যাচ্ছ। এইটাকে বলা হরাইজন্টাল কনফিগারেশন। এখানেও তোমার কিন্তু এই দূরত্বটা মোটামুটি ধরো 0.75 মিটার, এটা তো তোমার 10 মিটার মতো, আর এদের মধ্যে 1.5 মিটার করে গ্যাপ আছে। এই ধরনের যদি স্ট্রাকচার হয় তাহলে সেটাকে বলা হরাইজন্টাল কনফিগারেশন। তাহলে বিভিন্ন রকম কনফিগারেশন কিন্তু হতে পারে। এগুলো তোমরা নিশ্চয়ই রাস্তাঘাটে যখন দেখো তখন এইগুলো খেয়াল করেছো তোমরা। এই মেকানিক্যাল ডিজাইন চ্যাপ্টারটা পড়ার সময় যা যা তুমি পড়বে, যখন বাইরে বেরোবে তখন সেই জিনিসগুলো একটু খেয়াল করবে যে পড়ার সঙ্গে তোমার চোখের দেখাটা মিলছে কিনা। এখন ড্রব্যাক তো আমি বললাম যে ওরকম তলার দিকটা নষ্ট হয়ে যায়। আর একটা বিষয় আমি বলি, সেটা হলো যে আরেক ধরনের পোল আছে। আরো কি কি ধরনের পোল সেগুলো আমি একটু বলে রাখি। যেমন ধরো স্টিল পোল। স্টিল পোল আবার অনেক রকম টাইপের হয়। তারপরে ধরো আরসিসি পোল। আরসিসি পোল মানে ওই যে সিমেন্টের পোল, সেটা একটা টাইপ। আবার ল্যাটিস টাওয়ার, ল্যাটিস স্টিল টাওয়ার, এটা এক ধরনের টাইপ। এগুলোও কিন্তু সাপোর্ট, এগুলো খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট, বিভিন্ন ভোল্টেজ লেভেলে এগুলোকে ইউজ করা হয়। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত এই উডেন পোলটা নিয়ে বেশি কনসেন্ট্রেট করলাম। আমরা নেক্সট ক্লাসে এই সাপোর্টগুলোকে কভার করব, তার সঙ্গে এর অ্যালায়েড যেসব জিনিস আছে, সিঙ্গেল সার্কিট, ডাবল সার্কিট, তার তফাৎ কি, এইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। যদি এই ক্লাসে কিছু প্রশ্ন থাকে এই রিলেটেড, সেটাও আমাকে করতে পারো। এইভাবে আমাদের পড়াটা এগোবে। আর যা যা পড়িয়ে যাচ্ছি তোমরা কিন্তু এগুলো পড়তে থাকো এবং আমাকে কোশ্চেন জিজ্ঞেস করো। আজকের ক্লাস এইটুকুই শেষ করলাম। থ্যাংক ইউ।